কথা শর্টেজটা কি যে ডিমান্ডারদের ডিমান্ড বেশি থাকবে বিকজ অফ প্রাইস ডিক্রিজেস, বাট এই সময় প্রোডিউসাররা কি করবে না, কোনো ধরনের প্রোডাকশন করবে না। সো এই দুইটা সিচুয়েশনকে রিকভার করার জন্য যে পয়েন্টটা সেটাই হচ্ছে কি মার্কেট ইকুইলিব্রিয়াম। এই পর্যন্তই টপিক 2 থেকে আমরা এই পর্যন্তই পড়েছি। আচ্ছা, টপিক 2 এ কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম, আমি টপিক 2 বুঝতে পেরেছি ম্যাম। আমার ম্যাম ইলাস্টিসিটিতে একটু প্রবলেম হচ্ছিল ম্যাম, যোগান আচ্ছা, এবং চাহিদার এখন মধ্যে হচ্ছে ম্যাম। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে টপিক 3। এখানে ইলাস্টিসিটি বলতে আসলে রেসপন্সিভনেসটা মানে হচ্ছে যদি আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর ইলাস্টিসিটি বুঝাই, ইলাস্টিসিটি বলতে হচ্ছে রেসপন্স কেমন করছে। দুইটা ফ্যাক্টর অথবা দুইটা ইনটার্মস থাকবে। এই দুইটা ইনটার্মস এর ক্ষেত্রে একটার চেঞ্জ হলে আরেকটার কি ধরনের রেসপন্স থাকবে। এখানে আমরা দেখাচ্ছি ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর রেসপন্সিভনেসটা কেমন থাকবে, কিসের জন্য। দুইটা ফ্যাক্টরস থাকবে, ডিমান্ড এবং সাপ্লাই এর ফ্যাক্টরস দুইটা সেম, প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। দ্যাট মিনস প্রাইস যদি ইনক্রিজ করে তাহলে ডিমান্ডের ক্ষেত্রে কনজাম্পশন প্যাটার্ন অথবা কোয়ান্টিটিটা কি ধরনের চেঞ্জ হবে অথবা কিভাবে রেসপন্স করবে। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হবে, প্রোডাক্টের প্রাইস যদি ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে মানে চেঞ্জ হয় তাহলে কি ধরনের রেসপন্স করবে প্রোডিউসাররা কোয়ান্টিটিতে। এই যে দুইটা, এটা হচ্ছে রেসপন্সিভনেসটা দিয়ে আমরা জানি অ্যাকর্ডিং টু ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ডের ল হচ্ছে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিক্রিজ করবে, আর সাপ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটিও ইনক্রিজ করবে, মানে একটা পজিটিভ রিলেশনশিপ একটা নেগেটিভ রিলেশনশিপ শো করছে। দ্যাট মিনস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি আমরা বলি তার মানে হচ্ছে অ্যাজ এ কনজিউমার তারা কি করছে, প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলে অথবা চেঞ্জ হলে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা চেঞ্জ হচ্ছে। যদি প্রোডাক্টের প্রাইস চেঞ্জ ইনক্রিজিং হয়, যে প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করেছে, তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে যাবে। এখন কমে যাবে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ল, বাট কত পার্সেন্ট কমছে, কত পার্সেন্ট ইনক্রিজ করার ফলে কত পার্সেন্ট আসলে চেঞ্জ হচ্ছে অথবা ডিক্রিজ করছে কোয়ান্টিটি, এটা আমরা এই রেসপন্স করাটাই আমরা দেখি ইলাস্টিসিটি দিয়ে। এটা হচ্ছে টাইপস অফ ইলাস্টিসিটি হচ্ছে আপনার 4টা। একটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রাইস ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইলাস্টিসিটি অফ সাপ্লাই অথবা প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই মানে হচ্ছে প্রাইসের সাথে যে রিলেশনটা। এগুলোর ফর্মুলা তো এখানে আমি দেখিয়ে দিয়েছি। প্রাইসের ফর্মুলা, দেন হচ্ছে ইনকামের ফর্মুলা, প্রাইস এই যে ইনকামের ফর্মুলা, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, দেন হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডে দুইটা মানে দুইটা কমোডিটি অথবা দুইটা গুডস অথবা দুইটা প্রোডাক্ট থাকবে, যে দুইটার আসলে একটার প্রাইসের চেঞ্জের কারণে আরেকটার কোয়ান্টিটিতে কি ধরনের চেঞ্জ আসে এটা দেখার জন্য। এটা আমরা ইউজ করে থাকি সাবস্টিটিউট কোর্স এর ক্ষেত্রে। আসলে ইমপ্যাক্ট যেটাই পড়বে, মানে একটার প্রাইস চেঞ্জ হলে আরেকটার কোয়ান্টিটিতে যে কি ধরনের ইমপ্যাক্ট পড়বে সেটা দেখার জন্য এই ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা আমরা এপ্লাই করি। দেন এখান থেকে পড়েছি ডেফিনেশন অফ গুডস, ইনফেরিয়র, নরমাল, লাক্সারি, গিফেন, দেন হচ্ছে সাবস্টিটিউটস, কমপ্লিমেন্টারি। আচ্ছা, এখন আসেন ভ্যারাইটি অফ ডিমান্ড কার্ভ এবং ভ্যারাইটি অফ সাপ্লাই কার্ভ। ভ্যারাইটি অফ ডিমান্ড কার্ভ অ্যাকর্ডিং টু রেসপন্সিভনেস হচ্ছে 5 টাইপস অফ ইলাস্টিসিটি অ্যাকর্ডিং টু দ্য রেসপন্সিভনেস অফ দ্য ডিমান্ড, মানে ডিমান্ডের ক্ষেত্রে এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে দুইটাতেই আমরা 5 টাইপস অফ ইলাস্টিসিটি কার্ভ দেখব। ইনইলাস্টিক ডিমান্ড, unit elastic demand, perfectly elastic demand, perfectly inelastic demand or supply. ওকে, এখন এই ইনইলাস্টিক মানে এটা আমরা বুঝতে পারি, ইনইলাস্টিক মানে হচ্ছে রেসপন্সিভনেসটা কম থাকবে। একটা ফ্যাক্টর চেঞ্জ হলে, দ্যাট মিনস প্রাইস চেঞ্জ হলে কোয়ান্টিটি ডেফিনেটলি চেঞ্জ হবে, বাট রেসপন্সিভনেসটা কম থাকবে। ইলাস্টিক মানে হচ্ছে রেসপন্সিভনেসটা অনেক বেশি থাকবে, প্রাইস চেঞ্জ হবে তার সাথে কোয়ান্টিটি অফ ডিমান্ডটা অনেক বেশি রেসপন্স করবে, মানে কোয়ান্টিটিটা অনেক বেশি কমে যাবে। আর ইউনিট ইলাস্টিক হচ্ছে দুইটাই একই পার্সেন্টেজে, সেম পার্সেন্টেজে কি হবে, চেঞ্জ হবে। 1% ইনক্রিজ করলে কোয়ান্টিটি 1% ডিক্রিজ করবে। আর পারফেক্টলি ইনইলাস্টিক এবং পারফেক্টলি ইলাস্টিক এই দুইটার ক্ষেত্রে হচ্ছে, আমি একটু গ্রাফটা দেখাই, যে
পারফেক্টলি ইনইলাস্টিক এবং পারফেক্টলি ইলাস্টিক এই দুইটার ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টরস দুইটাই থাকবে, প্রাইস এন্ড কোয়ান্টিটি। ইনইলাস্টিক হচ্ছে এমন ধরনের কিছু গুডস যেখানে আসলে টোটালি বেসিক নিডস থাকবে, যেটা ছাড়া আমরা আসলে চলতে পারবো না। হ্যাঁ, আমাদের ডিমান্ড ডেফিনিটলি কাট হবে, বাট অন্য পোরশনে অথবা অন্য দিক দিয়ে, যেটা কিনা এই পোরশনে যতই প্রাইস ইনক্রিজ অথবা ডিক্রিজ করুক, কোয়ান্টিটিতে কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না। মানে টোটালি রেসপন্সিভনেসটা 0 থাকে। সেটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। আর পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডটা হচ্ছে কি, রেসপন্সিভনেসটা বেশি থাকে। ইলাস্টিকে হচ্ছে রেসপন্সিভনেসটা বেশি থাকে। আর পারফেক্টলি ইলাস্টিকে মানে হচ্ছে একটা স্টেবল অথবা এস্টাবলিশ প্রাইস থাকবে। এই প্রাইস থেকে যদি চেঞ্জ হয়, ইনক্রিজ অথবা ডিক্রিজ, চেঞ্জ মানে হচ্ছে ইনক্রিজ অথবা ডিক্রিজ দুইটাই হতে পারে। যদি এরকম হয় তাহলে কি হয়ে যাবে, আপনার কোয়ান্টিটি অফ ডিমান্ডটা 0 হয়ে যাচ্ছে। যদি স্টেবল অথবা এস্টাবলিশ প্রাইস এ থাকে তাহলে এনি কোয়ান্টিটি কি করবে, কনজিউমাররা পারচেজ করবে অথবা কনজিউম করবে। বাট যদি প্রাইস ইনক্রিজ করে, এখানে হচ্ছে ৩ টা সিচুয়েশন। যদি ইনক্রিজ করে ডিমান্ড 0 হয়ে যাবে। আর যদি ডিক্রিজ করে তাহলে ইনফিনিট হয়ে যাবে। কেন? কারণ আসলে তখন ডিমান্ড অনেক বেশি বেড়ে যাবে। তখন আসলে কতটুকু বাড়তে পারে সেটা কিন্তু আমরা জানি না। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ইনফিনিট দেয়া হয়েছে। এটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। সেম অ্যাজ পারফেক্টলি ইনইলাস্টিক এবং পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই। এখানে হচ্ছে ওই ২ টার মতোই, এই ডিমান্ড কার্ভের মতোই। কারণ হচ্ছে ইনইলাস্টিক মানে হচ্ছে রেসপন্সিভনেস 0 থাকবে। কিসের ক্ষেত্রে? কোয়ান্টিটির ক্ষেত্রে। যেমন ধরেন প্রোডাক্টের প্রাইস যতই ইনক্রিজ করুক অথবা ডিক্রিজ করুক, কোয়ান্টিটি অফ সাপ্লাইটা ইনক্রিজ করবে না। কেন? কারণ যেহেতু এগুলো হচ্ছে টোটালি বেসিক নিডস, এটা যদি প্রাইস ইনক্রিজ বেশিও করে, তার মানে এই না যে প্রোডাক্টিভিটি বাড়ালেই তার সেলটা বেশি হবে, অ্যাকর্ডিং টু ল অফ সাপ্লাই। আর পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাইতে কি হবে? এখানেও সেম। ইলাস্টিক বলতে আসলে লাক্সারি যে গুডস গুলো করবে, সেল করবে অথবা পারচেজ করতে সেল করতে পারবে অথবা প্রোডিউস করতে পারবে। আর যদি এই স্টেবল অথবা এস্টাবলিশ প্রাইস এর থেকে বেশি হয় তাহলে কি হয়ে যাবে? সাপ্লাই, এই যে দেখেন, এই যে, তাহলে সাপ্লাই কি হয়ে যাবে? ইনফিনিট হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে যদি আমরা সাপ্লাই এর লটা দেখি, সাপ্লাই এর লটা হচ্ছে এমন যেখানে কিনা আপনার অ্যাজ এ প্রোডিউসার প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করলেই প্রফিট বেশি হবে, সেল বেশি হবে, এটা আমরা চিন্তা করি অ্যাকর্ডিং টু ল অফ সাপ্লাই। বাট আসলে কিন্তু তা হয় না। সো এখানে ইনফিনিট বলতে বোঝানো হচ্ছে আসলে কতটুকু সেল হবে অথবা কতটুকু প্রোডিউস করবে এটা আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না, যেহেতু এটা লাক্সারি গুডস। আর যদি কম হয় তাহলে কি হয়ে যাবে? 0। কেন? কারণ হচ্ছে নরমালি যদি আমরা চিন্তা করি সাপ্লাইটা, সরি, প্রোডাক্টের প্রাইস যদি কমে যায় তাহলে কি হচ্ছে? সাপ্লায়ার অথবা প্রোডিউসাররা ধরে নেয় তাদের লস হচ্ছে এবং তারা কি করে? প্রোডাকশনটা কমিয়ে দেয়। ইন জেনারেলি যেটা আমরা শর্টেজ দিয়েও দেখেছি মার্কেট ইকুইলিব্রিয়ামে। এখানেও সেম ঘটনা। এখানে হচ্ছে যদি এস্টাবলিশ অথবা স্টেবল যে প্রাইসটা থাকবে তার থেকে যদি কমে যায় তাহলে সাপ্লাইটা কি হয়ে যাবে? ইকুইভ্যালেন্ট টু 0 হয়ে যাচ্ছে। এই ২ টা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক এবং পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই ২ টার ক্ষেত্রেই শুধুমাত্র কার্ভ ২ টা সেম। একটা হচ্ছে হরাইজন্টালি প্লট করা হয়েছে, একটা হচ্ছে ভার্টিক্যালি প্লট করা হয়েছে। এখানে প্রাইজের, একটার হচ্ছে প্রাইজের চেঞ্জ হচ্ছে আর একটা হচ্ছে কোয়ান্টিটির চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছেন? সামিউল, আপনার প্রবলেম ছিল ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড ইলাস্টিসিটি অফ সাপ্লাই। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, ইয়েস ম্যাম, সামিউল, শুনতে আপনার পাচ্ছি কি ম্যাম। ম্যাম সরি ম্যাম, প্রবলেম আমি ছিল? জি ম্যাম। হুম,
জি ম্যাম, সরি কথা ম্যাম, আমি শুনছেন? মোবাইল থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমি কম্পিউটার দিয়ে আচ্ছা, শুনেছি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এই পর্যন্তই হচ্ছে আপনাদের elasticity of demand and supply দেখিয়েছি। টপিক 4 টপিক 4 টা হচ্ছে আপনার consumers choice মানে হচ্ছে as a consumer or as a demander or as a buyer আমাদের মানে কনজাম্পশন প্যাটার্নটা কেমন হবে? কখন আমরা কনজিউম কেমন করব? কি ধরনের করব? সেটা আসলে আমাদের প্রোডাক্টের প্রাইস এবং আমাদের ইনকামের উপর ডিপেন্ড করছে। এখানে ইউটিলিটি দেখানো হয়েছে। টাইপস অফ ইউটিলিটি দেখানো হয়েছে। দেন হচ্ছে টোটাল ইউটিলিটি থেকে কিভাবে মার্জিনাল ইউটিলিটি ক্যালকুলেট করবেন এবং কিভাবে ড্র করবেন সেটা দেখানো হয়েছে। দেন হচ্ছে কনজিউমার সারপ্লাস দেখিয়েছি। আ ইনডিফারেন্স কার্ভ এর ম্যাপ দেখিয়েছি, অ্যাজাম্পশন দেখিয়েছি। ইনডিফারেন্স কার্ভ কিভাবে ড্র করবেন সেটা দেখানো হয়েছে। দেন হচ্ছে প্রপার্টিস অফ ইনডিফারেন্স কার্ভ। এরপর হচ্ছে বাজেট লাইন, অ্যাজাম্পশন, বাজেট লাইন কিভাবে ড্র করবেন এবং বাজেট লাইন আর ইনডিফারেন্স কার্ভ এর হেল্প নিয়ে কিভাবে কনজিউমারস ইকুইলিব্রিয়াম টা ড্র করবেন। এই পর্যন্তই হচ্ছে টপিক 4 এই পর্যন্তই দেখানো হয়েছে। আর এর মাঝে যেগুলো আমি আপনাদের টপিক গুলো বলে দিচ্ছি, সেইগুলোই কিন্তু আমি আপনাদের লেকচার দিয়েছি। এর বাদে যেগুলো আছে সেগুলো আপনারা জানার জন্য দেখতে পারেন, বাট আপনাদের মিড টার্ম এ থাকবে না। আচ্ছা, এরপর হচ্ছে টপিক 5 অ টপিক 5 টা হচ্ছে প্রোডাকশন ফাংশন এর উপরে। প্রোডাকশন ফাংশনটা হচ্ছে কি আসলে ইনপুট থেকে আউটপুট হওয়ার যে প্রসেসিং টা এটাকে আমরা কি বলি? প্রোডাকশন ফাংশন বলি। প্রোডাকশন ফাংশন। ফাংশন কি? টাইপস অফ প্রোডাক্ট কি? টোটাল প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট এবং টোটাল প্রোডাক্ট থেকে আপনারা কিভাবে মার্জিনাল প্রোডাক্ট এবং এভারেজ প্রোডাক্টটা ক্যালকুলেট করতে পারেন সেটা দেখিয়েছি। দেন হচ্ছে আপনার আইসোকোয়ান্ট অর আইসো প্রোডাক্ট কার্ভ। এটা হচ্ছে সেম অ্যাজ ইনডিফারেন্স কার্ভ। ডিফারেন্স হচ্ছে ইনডিফারেন্স কার্ভটা ছিল কনজিউমার পার্সপেক্টিভ আর আইসোকোয়ান্ট অর আইসো প্রোডাক্ট কার্ভটা হচ্ছে প্রোডিউসারস পার্সপেক্টিভ। এরপর হচ্ছে আইসোকোয়ান্ট ম্যাপ দেখিয়েছি। দেন হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন তো দেখালাম এবং টোটাল প্রোডাক্ট কার্ভটা কিভাবে ড্র করবেন। আর এখান থেকে আর কি কিছু দেখানো হয়েছিল? রিটার্নস টু স্কেল দেখানো হয়েছিল। ৩ টা কেস ছিল। ইনক্রিজিং রিটার্নস টু স্কেল, ডিক্রিজিং রিটার্নস টু স্কেল আর হচ্ছে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। এই পর্যন্তই দেখিয়েছি টপিক 5। আর বাকি মাঝখানের গুলো জানার জন্য আপনারা দেখে নিতে পারেন। ইয়েস ম্যাম। সরি। ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, সিউর। ম্যাম, আমাদের পরীক্ষায় ম্যাম ম্যাথস গুলা কিভাবে থাকবে? আর নাকি শুধু ম্যাম আমাদেরকে কার্ভ গুলাই ড্র করতে দিবেন? এটা একটু না, জানান করে দিলে ভালোই ম্যাথও হতো। থাকবে, কার্ভও থাকবে। আপনাদের হচ্ছে আ 30 মার্কস তো আপনাদের হচ্ছে 50-50 মার্কস থাকে আরকি। এটাও থাকতে পারে অথবা 10-20 আপনাদের এখানে 50-50 বলেছে। মানে হচ্ছে 15 মার্কস থাকবে ইন শর্ট কোয়েশ্চেন অথবা ইন ব্রিফ কোয়েশ্চেন আর 15 মার্কস থাকবে আপনাদের আ ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। ডেসক্রিপটিভ বলতে এটা হচ্ছে 5 মার্কস অথবা 3-4 মার্কস থাকবে আরকি। মানে 2 মার্কস থেকে বেশি থাকবে। আর 2 মার্কস এর কোয়েশ্চেন গুলো হচ্ছে আপনাদের শর্ট কোয়েশ্চেন অথবা ইন ব্রিফ কোয়েশ্চেন। এই 2 মার্কস এর যে কোয়েশ্চেন গুলো থাকবে এগুলো জাস্ট টু দ্যা পয়েন্ট এ অ্যান্সার করবেন। যেমন ধরেন হোয়াট আর দ্যা ওয়ার্ডস অফ ম্যাক্রো ইকোনমিক্স? এখানে আপনাদের ম্যাক্রো ইকোনমিক্স কি সেটা লিখার কোনো প্রয়োজন নাই। এখানে জাস্ট টু দ্যা পয়েন্ট এ আপনারা অ্যান্সার করে দিবেন যে ম্যাক্রো ইকোনমিক্স এর ওয়ার্ডস। যে ওয়ার্ডস অফ ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে ৪ টা। কি এই ৪ টা পয়েন্ট জাস্ট লিখে দিবেন। বুঝতে পেরেছেন? আর ডেসক্রিপটিভ যেটা ইয়েস ম্যাম। থাকবে সেখানে হচ্ছে আপনার গ্রাফিক্যালি এক্সপ্লেইন গুলো থাকবে। যেমন ধরেন পিপিএফ টাই দিলাম যে গ্রাফিক্যালি এক্সপ্লেইন দ্যা প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার। তো সেখানে আপনাদের কি আসবে? প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার মানে হচ্ছে পিপিএফ কি? পিপিএফ এর অ্যাজাম্পশন থাকবে। অ্যাজাম্পশন এবং হচ্ছে একটা টেবিল থাকবে। টেবিল যদি আমি দিয়ে দেই সেভাবেই আপনারা ড্র করবেন। আর যদি দিয়ে না দেই আপনারা হাইপোথেটিক্যাল একটা টেবিল ক্রিয়েট করে নিবেন। হাইপোথেটিক্যাল টেবিলটা ক্রিয়েট করে সেখানে আপনারা ওই টেবিল থেকেই গ্রাফটা প্লট করবেন এবং সেটা এক্সপ্লেইন করবেন। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম। দেয়া থাকলে ওইটাই ড্র করতে হবে। আর টেবিল যদি দেয়া না থাকে তাহলে আপনারা আপনাদের মতো হাইপোথেটিক্যাল একটা টেবিল ক্রিয়েট করবেন এবং অবশ্যই যেন ঠিক থাকে। প্রত্যেকটা কার্ভ এর ক্ষেত্রে গুলো যেন ঠিক থাকে। আচ্ছা, টপিক 6 হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। এই যে প্রোডাকশন ফাংশন অথবা প্রোডাকশন প্রসেসটা যে আমরা বললাম, এই প্রোডাকশন করার জন্য কি ধরনের কস্টিং হচ্ছে সেটাই হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। টাইপস অফ টাইপস অফ কস্ট অফ প্রোডাকশন হচ্ছে আপনার টোটাল কস্ট, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, টোটাল কস্ট, মার্জিনাল কস্ট, তারপরে হচ্ছে এভারেজ কস্ট, এভারেজ ভ্যারিয়েবল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট। 7 টাইপস অফ কস্ট এবং এই কস্ট গুলো কিভাবে ক্যালকুলেট করবেন সেগুলো দেখিয়েছি। একটা টেবিলেই দেখিয়েছি। আচ্ছা,
আপনাদের যে ক্যালকুলেশন এর যে বিষয়টা সেটা হচ্ছে যদি এমন হয় আপনাদের 10 মার্কস এর একটা ক্যালকুলেশন থাকলো। তাহলে আমি একটা টেবিলেই আপনাদের দেখিয়েছিলাম না? সেভাবে একটা আমি যে ফ্যাক্টর গুলো প্রয়োজন জি আপনাদের ম্যাম। ক্যালকুলেশন এর জন্য সেগুলো আমি দিয়ে দিব। আপনারা একটা টেবিলেই ক্যালকুলেশন করবেন। এবং এটা 5 মার্কস এর থাকতে পারে, 8 মার্কস এর থাকতে পারে, 3 মার্কস এর থাকতে পারে। মানে যেই কয়টা ক্যালকুলেট করতে বলা হবে সেরকম মার্কিং থাকবে আপনাদের। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ক্যালকুলেশন এ গেল। ইয়েস ম্যাম। এটা এখানে ক্যালকুলেশন এর পরে কি আর কিছু ছিল এটায়? হ্যাঁ, এখানে হচ্ছে আপনার আরেকটা ছিল আইসো কস্ট লাইন। সেম অ্যাজ বাজেট লাইন যেটা কিনা আপনার লিমিটেশনস। কস্টিং এর লিমিটেশনস এর কার্ভটাই হচ্ছে আপনার আইসো কস্ট লাইন এবং আইসো কস্ট লাইন এবং আইসো কোয়ান্ট অর আইসো প্রোডাক্ট কার্ভ দিয়ে আমরা কি ফার্ম ইন কম্পিটিটিভ মার্কেট অ্যান্ড মনোপলি। আচ্ছা, মার্কেট অ্যান্ড মনোপলি বলতে এখানে বোঝানো হচ্ছে কম্পিটিটিভ মার্কেট মানে হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট আর মনোপলি দিয়ে এখানে ইমপারফেক্ট কম্পিটিশনটা বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে আমরা পড়েছিলাম ডেফিনিশন অফ মার্কেট, টাইপস অফ মার্কেট, পারফেক্ট কম্পিটিশন, ইমপারফেক্ট কম্পিটিশন। ইমপারফেক্ট কম্পিটিশন এর আবার কিছু টাইপস ছিল। মনোপলিস্টিক, পিওর অলিগোপলি, ডিফারেনশিয়েট অলিগোপলি, দেন হচ্ছে মনোপলি। পারফেক্ট কম্পিটিশন এর আ ক্যারেক্টারিস্টিক্স ছিল। ইমপারফেক্ট কম্পিটিশন এরও ক্যারেক্টারিস্টিক্স ছিল। দেন আচ্ছা এখান থেকে আমরা দেখেছিলাম টোটাল রেভিনিউ মানে হচ্ছে টিআর এবং হচ্ছে এআর মানে এভারেজ রেভিনিউ এবং এমআর মার্জিনাল রেভিনিউ কিভাবে ক্যালকুলেট করব। এই যে টেবিলগুলোতে আমরা দেখেছিলাম। তারপরে হচ্ছে আমরা ২ টা অ্যাপ্রোচ পড়েছি। এই ২ টা অ্যাপ্রোচ কি? সেই ২ টা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন এ আমরা কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে পারি। এই ২ টা অ্যাপ্রোচ হচ্ছে একটা হচ্ছে টিআর অ্যান্ড টিসি আরেকটা হচ্ছে এমআর অ্যান্ড এমসি। মানে হচ্ছে টোটাল রেভিনিউ অ্যান্ড টোটাল কস্টিং এটা দিয়ে আমরা একটা প্রফিট ম্যাক্সিমাইজেশন দেখিয়েছি। আরেকটা হচ্ছে এমআর অ্যান্ড এমসি এইটা দিয়ে আরেকটা আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন দেখিয়েছি। এই যে এটা হচ্ছে আচ্ছা আপনাদের এখানে তো গ্রাফ জি গুলো আমি ম্যাম, একটা আপনাদের ম্যাথ ড্র করিয়েছিলেন ম্যাম করেছিলাম। এখান থেকে ম্যাম। হ্যাঁ, আর আপনাদের দেখিয়েছিলাম না, গ্রাফ দেখিয়েছিলাম না লাস্ট ক্লাসে জি ড্র ম্যাম। করে? আচ্ছা ওই ২ টা গ্রাফ, এখানে গ্রাফ গুলো আসলে প্লট করা নাই, কমপ্লিট করা নাই আরকি। আর এখান থেকে তেমন কিছু পড়ায়নি। আর এখান থেকে মনোপলি কি? আর হচ্ছে মনোপলির ক্যারেক্টারিস্টিক্স টা মনে হয় পড়িয়েছিলাম। তাই না? এরপরের এগুলো আর দেখানো হয়নি। জি এগুলো ম্যাম, পড়িয়েছিলেন। ক্যালকুলেশন গুলো সেম। ক্যালকুলেশন গুলো কিন্তু সেম। এই যে আপনারা মনোপলির ক্ষেত্রে করেন আর সেটা পারফেক্ট কম্পিটিশন মার্কেট এর ক্ষেত্রে বলেন। এই যে এখানেও দেখেন সেম ফর্মুলাই এপ্লাই করা হয়েছে। আমি আপনাদের পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট এর ক্যালকুলেশনটাই দেখিয়েছি। আর এখান থেকে আর তেমন কিছু পড়াইনি। আমি আপনাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন একটারই পড়িয়েছি। সেটা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট এর। সেটা হচ্ছে টোটাল রেভিনিউ অ্যান্ড টোটাল কস্ট আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট। এ পর্যন্তই পড়ানো হয়েছে আপনাদের। ঠিক আছে? এবং এই ম্যাম, পর্যন্তই হচ্ছে আপনাদের মিড টার্ম এর ম্যাম সিলেবাস। ওয়েটিং হুম। ইয়েস ম্যাম। ম্যাম ওয়েটিং রুমে ম্যাম একজন আছে ম্যাম, 69 ব্যাচের। 69 ব্যাচের একজন আছে।